পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারে দুদিনব্যাপী অবস্থান কর্মসূচি। 11টি পয়েন্টে জড়ো হচ্ছে হাজারো মানুষ। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 যানবাহনের সংঘর্ষ। ফরিদপুরের ভাঙ্গায় বাস কাভার্ড ভ্যান সংঘাত, দুই দুর্ঘটনায় আহত অন্তত 40। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রশংসা জাতিসংঘের সহকারী মহাসচিব ডেমকারের। সুস্বাস্থ্য ও জলবায়ু খাতে বাড়বে সহযোগিতা। Climate change is such a big topic that needs to be addressed, and to really also support the development and continue the growth of the country. আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নিতে তিস্তার জমায়েত স্থলগুলোতে জড়ো হয়েছে সাধারণ মানুষ। সকাল 9টা থেকে অবস্থান কর্মসূচি এবং জনতার সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তিস্তা অববাহিকার 11টি স্পটে কয়েক হাজার তাঁবু, বড় বড় প্যান্ডেল ও মঞ্চ করা হয়েছে। রাতে মিছিল নিয়ে সব জমায়েত স্থলে অবস্থান নিয়েছেন অনেকে। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি ভারতকে তিস্তার ন্যায্য হিস্যা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করতে হবে। আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরে ভারতকে তিস্তা চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগে করতে হবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে নদী অববাহিকার 2 পারে 242 কিলোমিটার জুড়ে গণপদযাত্রা, মানববন্ধন ও সাংস্কৃতিক কর্মসূচি সহ রয়েছে নানা আয়োজন। এসবের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা তুলে ধরা হবে। দর্শক, তিস্তার 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত খবরাখবর জানবো। আমার সহকর্মীদের সাথে যুক্ত হচ্ছি। শুরুতে যেতে চাই লালমনিরহাটে। আমার সহকর্মী আনিসুর রহমান সেখানে রয়েছেন। আনিস, কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন কখন নাগাদ হতে পারে এবং বিএনপি মহাসচিব কখন এই আয়োজনে যোগ দিতে পারেন? ইশরাত, আপনি যেটি বললেন যে আসলে কর্মসূচি কখন শুরু হতে পারে, আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আসবেন। 2টায় জাতীয় পতাকা সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে লোকজন আসতে শুরু করছে, লোকজন আসছে, অনেকে তাদের যারা যে ধরনের লোক তারা সেভাবে তারা বিভিন্ন প্যান্ডেল তাঁবুতে অবস্থান নিচ্ছেন। আর হয়তো 11টার মধ্যে কিছু কিছু অনানুষ্ঠানিকভাবে কিছু কিছু প্রোগ্রাম শুরু হবে, আলোচনা সভা, বিভিন্ন সভা সমাবেশ, গবেষকদের বক্তব্য 11টায় শুরু হবে। আর মানুষজন কিন্তু আসতে শুরু করছে। আমরা দেখছি যে এই যে লালমনিরহাটের যে তিস্তা রেল সেতুর এই পয়েন্টটি, এটি কিন্তু যে 11টি পয়েন্টে যে আজকের সমাবেশ, সভা সমাবেশ, সেমিনার হচ্ছে, তার মধ্যে এইটাই হলো মূল পয়েন্ট। এখানে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আসবেন, তারা আজকে উদ্বোধন করবেন এবং আগামীকাল এখানে ভার্চুয়ালি তারেক রহমান আর প্রধান অতিথি থেকে এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন। তবে এইটি নিয়ে মানুষের মাঝে ব্যাপক সৃষ্টি হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে যে বিশাল একটি প্রোগ্রাম, এতদিন তারা বঞ্চিত ছিলেন, তিস্তার ভাঙন ব্যবস্থা নেবেন। এটির ধন্যবাদ আপনাকে সেখানকার খবর আপনি জানাচ্ছিলেন। আমরা এবার রংপুরে যেতে চাই। রংপুরের মহিবুর পয়েন্টে আছেন আমার সহকর্মী সরকার মাঝহারুল মান্নান, তিনি আমার সাথে যুক্ত আছেন। মাঝহার, আয়োজনের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং কত মানুষ সেখানে জড়ো হয়েছেন? ইসরাত, আয়োজনের মোটামুটি সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমি যে তিস্তা মহিপুর যে সড়ক সেতু পয়েন্টে আছি, এখানে তিস্তার 2 পারে 3টি স্পটে কিন্তু এই গণজমায়েত এবং অবস্থান কর্মসূচিটি হবে। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই যে আমি যে স্পটটিতে আছি, যে তিস্তার যে মহিপুর সড়ক সেতুর কোল ঘেঁষেই কিন্তু এইভাবে এই ভেন্যুটি করা হয়েছে এবং এখানে ছোট ছোট তাঁবু করা হয়েছে। এরই মধ্যে লোকজন আসতে শুরু করেছেন এবং এখানে এই বেলা 12টা নাগাদ এই
এই মানুষে মানুষে টইটম্বুর হয়ে যাবে বলে এটি এখানকার যারা আয়োজক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে যদি একটু তথ্য দেই যে 2011 সালে যখন এই তিস্তার পানি চুক্তি হওয়ার কথা ছিল সেই পানি চুক্তিটি কিন্তু হয়নি, এবং এই না হওয়ার কারণে যে হয়েছে তিস্তার এখন জীর্ণ দশা, অর্থাৎ তিস্তায় যখন অসময়ে বন্যা হয় এবং অন্য সময়ে থাকে হচ্ছে খরা, যখন পানির প্রয়োজন হয় না তখন পানি আসে, আর যখন পানির প্রয়োজন হয় তখন হয় খরা। সে কারণে এই অঞ্চলের জীবন জীবিকা কিন্তু একেবারে কঠিন বাস্তবতার মুখে এসে পড়েছে। এই অবস্থায় এই তিস্তা অববাহিকার তিস্তার পানির যে ন্যায্য হিস্সা প্রয়োজন সেই হিস্সা এবং যে তিস্তা যে মহাপরিকল্পনা যেটি আছে সেটি বাস্তবায়ন করবার দাবি হিসেবে আজকের এই আয়োজন। এবং এই আজকের আয়োজন থেকে বিভিন্নভাবে অর্থাৎ গান, কবিতা, আবৃত্তি, সমাবেশ, সিম্পোজিয়ামের মাধ্যমে এটি তুলে ধরা হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এর মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন যারা আয়োজক তারা। ধন্যবাদ আপনাকে ম্যাম। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর 5টি যানের সংঘর্ষ হয়েছে, এতে আহত অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায় সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারাখোলা এলাকায় ঢাকামুখী লেনে একটি পিকআপকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছনে আসা দুটি বাস সহ অপর আরেকটি যান পরপর পেছন থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ফরিদপুরের ভাগায় ঘন কুয়াশার কারণে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 10 যাত্রী আহত হয়েছে। স্বাস্থ্য ও জলবায়ু খাতে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধি করবে জাতিসংঘ। সম্প্রতি বাংলাদেশে 3 দিনের সফরে বেশ কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনওপিএস এর উপনির্বাহী পরিচালক ক্রিস্টিয়ানা ডেমকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের প্রশংসা করেন তিনি। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আশা করেন সংকট এড়িয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। 3 দিনের সফরে দ্বিতীয়বারের মতো ঢাকায় জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনওপিএস উপনির্বাহী পরিচালক ক্রিস্টিয়ানা ডেমকেয়ার ঘুরে দেখেন স্থানীয় কয়েকটি প্রকল্প। বাংলাদেশে আসার আগে মিয়ানমার ও থাইল্যান্ড সফর করেন ক্রিস্টিয়ানা। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। বাংলাদেশ সফরকে চমৎকার উল্লেখ করে বলেন অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাই মূল লক্ষ্য। স্বাস্থ্য খাত ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্পগুলোতে জাতিসংঘের সহায়তা বৃদ্ধির আগ্রহের কথা জানান ক্রিস্টিয়ানা। জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে টেকসই অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম রয়েছে। আমরা সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি যাতে এই কার্যক্রমগুলো টেকসই ও কার্যকর হয়। উদাহরণস্বরূপ সাতক্ষীরা, জামালপুর, কুড়িগ্রাম সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা স্থিতিশীল অবকাঠামো তৈরি করছি। স্বাস্থ্য খাতে অবকাঠামো তৈরিতে জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে আরও সহযোগিতা দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। বাংলাদেশের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কাজ করছি, যার অধীনে আমরা 29টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করেছি। এর ফলে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য হলো শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন নয়, বরং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তাদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারে। যেমন 29টি অক্সিজেন প্ল্যান্ট শুধু স্থাপন করাই আমাদের লক্ষ্য নয়, বরং সেগুলোর কার্যকারিতা বজায় রাখতে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউএনওপিএস বৈশ্বিকভাবে কাজ করলেও প্রতিটি প্রকল্প স্থানীয় চাহিদা বিবেচনা করে বাস্তবায়ন করা হয় বলেও জানান ক্রিস্টিয়ানা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কর ফাঁকিবাজদের ধরতে তৎপর এনবিআর। রিটার্ন জমা না দিলে পাঠানো হবে চিঠি। আরও সতর্কভাবে যাচাই বাছাই করা হবে করদাতাদের আয় ব্যয় বিবরণীতে। পরিবর্তিত অবস্থায় রাজস্ব বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক এই সংস্থা। জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়ার সময় পার হওয়ায় শুরু হচ্ছে যাচাই বাছাই। ব্যত্যয় পেলেই নেওয়া হবে ব্যবস্থা। এনবিআর কর্মকর্তারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এবার বেশি কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড। কর
কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন করলেই প্রতি বছর দিতে হয় রিটার্ন। নভেম্বর মাসে মেলার আবহে আয়কর বিবরণী সংগ্রহ করে এনবিআর। বছরের একটি মাসে করাঞ্চলগুলোতে নানা সেবা সুবিধা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা হাজির হয়। তবে টিআইএন থাকলেও বিপুল সংখ্যক করদাতাই দেন না রিটার্ন। জি না, আমি এখনো কর দিইনি, মানে আমার টিন করা হয়নি। আমি মনে করি সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককেই যার যার পক্ষ থেকে কর দেওয়া উচিত। 4 লাখের উপরে যদি হয় তো আমার 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে, কিন্তু আমার তো 4 লাখ টাকা বছরে খাইয়া দেয়া 1 টাকাও থাকে না। দেশে করদাতার সংখ্যা 1 কোটিরও বেশি, কিন্তু 60 ভাগই নিয়মিত দেন না রিটার্ন। প্রতি বছরই রিটার্ন দেবার তাগিদ দেয় এনবিআর, কিন্তু নেওয়া হয় না ব্যবস্থা। পরিবর্তিত এই অবস্থায় রিটার্ন দাখিল না করা টিআইএন ধারীদের নোটিশ দেবে সব করাঞ্চল। আমাদের কিন্তু আলাদা করা হয়ে যাবে যে কারা রিটার্ন দিল আর কারা দিল না। যারা দিল না তাদের জন্য তো আমাদের নোটিশ, যেটা আমাদের আইন অনুযায়ী করার কথা, সেগুলো আমরা সবাইকেই করব। এসএমএসও আমরা করার কথা ভাবছি, যাতে করদাতারা এসএমএস এর মাধ্যমে রিটার্ন দাখিল যে বাধ্যতামূলক এই জিনিসগুলোও জানাতে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দাখিল না করলে জরিমানা আরোপ করবে এনবিআর। রিটার্ন দাখিল হবার পর সেখানে মিথ্যা তথ্য দিলে বাড়বে শাস্তির মাত্রা, যাতে মানুষরা বোঝে যে হ্যাঁ, আগের থেকে এখন একটা চেঞ্জ এসছে, এখন না দিলে আর হবে না। সেই ধরনের কিছুই আমরা চিন্তা করছি। আর্থিক সংকট সামাল দিতে নড়েচড়ে বসেছে এনবিআর। বলা হচ্ছে রাজস্ব বাড়াতে অটোমেশনের বিকল্প নেই। বিট সিস্টেমে অনেক সমস্যা, হ্যাঁ, ওই ইচ্ছা মতো ধরা, এরকম অনেক বিষয় আছে যেটা এনবিআরের কেই করেছে। তারপরে জিওগ্রাফিক্যাল লোকেশন, যেভাবে অফিসগুলো সাজানো আছে এইভাবে না, এলটিউর মতো যে এমটিইউ বা এরকম স্মল ট্যাক্স পেয়ার্স ইউনিট বাই ফাংশনস, মডার্ন যেটা কনসেপ্ট, সেইভাবে করা দরকার। 3 দফায় সময় বৃদ্ধির পর জরিমানা ছাড়া রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল 16 ফেব্রুয়ারি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শীতকালীন সবজি টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন পাবনার কৃষকরা। এর মধ্যে মিরাকেল জাতের টমেটো চাষে বাড়ছে আগ্রহ। ভিন্ন জাত ও আকারে বড় হওয়ায় দামও মিলছে ভালো। নতুন জাতের সবজি চাষে সহায়তা করছে কৃষি বিভাগও। কোনোটির ওজন আধা কেজি, কোনোটির আরও বেশি। পাবনার সুজানগরে মিরাকেল জাতের এই টমেটো আবাদে ঝুঁকছেন চাষিরা। প্রত্যন্ত চরের সাগরকান্দি গ্রামের আনসার আলী গেল কয়েক বছর ধরে টমেটো চাষে লাভবান হয়েছেন তিনি। এবার 2.5 বিঘা জমিতে করেছেন মিরাকেল জাতের টমেটোর চাষ। কৃষক বলছেন আবাদের শুরুতে কিছুটা বাড়তি যত্ন করতে হয় গাছগুলোর। মাঝারি আকারের হওয়ার পর থেকে আর তেমন পরিশ্রম নেই। ফলন আকারে বড় এবং খেতেও বেশ সুস্বাদু। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। অন্য টমেটোর চাইতে এর চাহিদা বেশি এবং অন্য টমেটো 400 টাকা বিক্রি হলে এটা হয় 800 টাকা। কষ্ট কম লাগে আর কি, কিন্তু যা দাম আছে আর ইনশাল্লাহ অনেক ভালো দাম আছে। ভিন্ন জাত আর ভালো দাম পাওয়ায় গ্রামের আরো অনেকেই ঝুঁকছেন মিরাকেল টমেটোর আবাদে। এগুলোর সাইজ অনেক ভালো, খাতেও সুস্বাদু এবং ফলনও অনেক বেশি। সামনের বারও আমরা এই টমেটোমি করব। বিভিন্ন ধরনের লোক এই খাতে দেখতে আসে, বুঝছেন। আমরা বলে দেই এই 70 দিন 60 দিনের ভিতরে এই টমেটোটা বিক্রি হয়। সামনের বার আমরাও চেষ্টা করে এই জাতটা করব। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসে, এরা বিভিন্ন শহরে, আপনার ঢাকা, চিটাগাং, তারপর কুমিল্লা, রংপুর, এদিকেও অনেক টমেটো যায়। উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত চাষিদের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অপরিপক্ক টমেটো বা পুরো পরিপক্ক হয়নি এমন কোনো টমেটো যেন বাজারে না যেতে পারে এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়টা কাস্টমারের স্বাস্থ্যর দিকে বিবেচনা করে আমরা সবসময় পরামর্শ প্রদান করে থাকি, যেন বিষ প্রয়োগের ক্ষেত্রেও যেন সচেতন হয়। চলতি বছর পাবনায় 900 হেক্টর জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ হয়েছে। এর মধ্যে সুজানগরেই আবাদ 550 হেক্টর জমিতে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চুয়াডাঙ্গার দামুরহুদায় মাসুদ হাসান রঞ্জু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলা সদরের বদনপুর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় সকালে বাড়ি থেকে ভুট্টা খেতে পানি দিতে যায় রঞ্জু। কিছুক্ষণ পর তাকে সকালের খাবারও দিয়ে যায় পরিবারের সদস্যরা। দুপুর থেকে নিখোঁজ ছিল সে। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে ভুট্টা ক্ষেতের মধ্যেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় রঞ্জুর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
বরগুনায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী মোহাম্মদ আবুল কালাম। রোববার রাতে বরগুনা পৌরসভার বাগানবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রী আসমা আক্তার ও 2 ছেলে মেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন চায়ের দোকানদার আবুল কালাম। আসমা আক্তার বালি ব্যাংকের বরগুনা শাখায় পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। স্ত্রীকে চাকরি পাইয়ে দিতে টাকা খরচ করেছে দাবি করে তার বেতনের টাকা দাবি করেন স্বামী আবুল কালাম। দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে চলে যান কালাম। প্রতিবেশীরা জানতে পেরে আসমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরায় জেলা যুবলীগের ব্যানারে বসাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। রোববার রাতে যুবলীগের মিছিলের ভিডিওটি ফেসবুকে ছড়ায়। মিছিলে দেখা যায় জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানকে। এর প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির। মিছিলটি তালা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। অর্থনীতির বিশাল ভান্ডার মজুদ রয়েছে এই বঙ্গোপসাগরে। এই সম্পদের অন্বেষণ, আহরণ এবং সংরক্ষণই আমাদের উন্নতির চাবিকাঠি। এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি সদস্য সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ব্রতী থাকবে এই কামনা করি। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আপনাদের নূতন উদ্যম ও কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক উন্নয়ন তথা এটিকে দক্ষ ও পেশাদারী বাহিনী হিসাবে গড়ে তুলতে দৃঢ় ভূমিকা রাখবেন। প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ, আপনাদের কর্মদক্ষতা, বিশেষ অবদানের জন্য আজ যারা পুরস্কৃত হয়েছে আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক কোস্টগার্ড সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিজ বাড়ি থেকে উদ্ধার করা হলো দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা অভিনেত্রী কিম সে রনের মরদেহ। রোববার রাজধানী সিউলের সাংসু ডং এর বাড়ি থেকে উদ্ধার করা হয় 24 বছর বয়সী অভিনেত্রীর লাশ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম ইয়নহাপ। সেই দিন স্থানীয় সময় বিকেলে এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা করার কথা ছিল কিমের। বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হলে পুলিশের শরণাপন্ন হয় সেই বন্ধু। হাস্যোজ্জ্বল কিম সে রনের অভিনয়ে জীবন শুরু হয়েছিল শিশু শিল্পী হিসেবে। তবে দ্য ম্যান ফ্রম নোহোয়্যার ও দ্য নেইবার সিনেমা দুটি তাকে এনে দেয় ব্যাপক খ্যাতি। সর্বশেষ